এফএমসিজি প্রসেসিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে বরুণ ব্রেভারিজ লিমিটেড। বরুণ ব্রেভারিজের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে পেপসিকোর হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করছে হচ্ছে বরুণ ব্রেভারিজ। তো বরুণ ব্রেভারিজ হচ্ছে এখন ট্রেড করছে 1401 টাকা 95 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 1,80,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। আমরা যদি চলি এই কোম্পানিটার একদিনের পারফরমেন্সে, তাহলে একদিনের পারফরমেন্স হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 9% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 45% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 13% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে পারফরমেন্স করেছে 106% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। আমরা এইটুকুনি বলতে পারি ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, আমরা এইটুকুনি জানি। তো এইবারে এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে 5 বছরের চার্ট প্যাটার্ন। তার মানে হচ্ছে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে আমরা যদি দেখি, তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে 992% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 11 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2048% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2016-এ। তাহলে 2016 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 2048% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এটা গেল চার্ট প্যাটার্ন। এইবারে আমাদের দেখার বিষয় যে কোম্পানির প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। আমরা চলে আসলাম কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার নেট প্রফিটে। তাহলে আমরা নেট প্রফিটে কী পাচ্ছি, 25 কোটি প্রফিট করেছে। তারপরে কোম্পানিটা লসে চলে গেল 40 কোটি, ডাউন পারফরমেন্স করেছে। তারপরে লসটা কিছুটা কমে 20 কোটি লস হলো। তারপরে সেটা কোম্পানিটা কামব্যাক করে প্রফিট করলো, অর্থাৎ গ্রো করলো কোম্পানিটা 113 কোটি প্রফিট করলো। তারপরে সেটা আবার ডাউন পারফরমেন্স করে 48 কোটি প্রফিট। তারপরে কিন্তু আবার ম্যাসিভ জাম্প করে 214 কোটি, তারপরে আবার জাম্প করে 300 কোটি, তারপরে আবার জাম্প করে 472 কোটি, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 357 কোটি। 357 পরে সেটা আবার জাম্প করে 746 কোটি। 746 কোটির পরে সেটা আবার জাম্প করে 1550 কোটি, তারপরে সেটা আবার জাম্প করে 2102 কোটি। তাহলে ওভারঅল আমরা দেখে নেট প্রফিটের মধ্যে কী বুঝতে পারছি যে প্রথম দিকে কিন্তু একটা স্ট্রাগলিং ফেজের মধ্যে দিয়েছিল, আমরা এইটুখানি বলতে পারি। তো এই 2 বছরে কিন্তু কোম্পানি লসে রান করেছে। তারপরে কিন্তু গ্রো করলেও সেইভাবে কিন্তু কনসিস্টেন্সি পায়নি, আপস অ্যান্ড ডাউনস ফেজের মধ্যে দিয়ে চলছিল। তো কোম্পানিটার আমরা যদি দেখি, তো এই জায়গাটা থেকে কিন্তু কোম্পানি পরপর গ্রোথও দেখাতে শুরু করেছে, প্লাস কনসিস্টেন্সি দেখাতে শুরু করেছে। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তার মানে কী পেয়েছি এটা থেকে, প্রথম দিকে নেট প্রফিটের মধ্যে একটা স্ট্রাগলিং ফেজ পেয়েছে।
তো ন্যাচারাল ব্যাপার, প্রথম দিকে কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি ছিল, তো সেই হিসাবে একটা স্ট্রাগলিং ফেজ ছিল, এবং মিড ক্যাপ টাইপের একটা কোম্পানি ছিল, সেই কারণে একটা স্ট্রাগলিং ফেজ ছিল। কোম্পানিটা যখন লার্জ ক্যাপ টাইপের কোম্পানিতে পরিণত হলো, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানিটার মধ্যে কিন্তু গ্রোথ প্লাস কনসিস্টেন্সি মেনটেন করতে সক্ষম হয়েছে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে স্মল ক্যাপ মিড ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মধ্যে একটা স্ট্রাগলিং ফেজ থাকে। তো সব কোম্পানি বেসিক্যালি যতগুলো কোম্পানি এখন যেগুলো লার্জ ক্যাপ টাইপের হয়েছে, প্রথম স্টেজে তারা কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপ টাইপের থাকে, তারপরে লার্জ ক্যাপ পরিণত হয়। তো এই কোম্পানিটাও সেরকম প্রথম দিকে স্মল ক্যাপ মিড ক্যাপ টাইপের কোম্পানি ছিল, তো সেই কারণে একটা স্ট্রাগলিং ফেজ ছিল। এই জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আপস অ্যান্ড ডাউনস ফেজের মধ্যে দিয়ে রয়েছে। তারপরে কোম্পানিটা যখন একটা লার্জ ক্যাপে পরিণত হয়েছে, আস্তে আস্তে কোম্পানিটা কিন্তু কনসিস্টেন্সি এবং গ্রোথ দেখাতে শুরু করেছে। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকে আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। আমরা যদি ব্যালেন্স শিট চাই, তাহলে ব্যালেন্স শিটে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? ব্যালেন্স শিটে আমরা ডেটা পাচ্ছি 2012 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা রিজার্ভটা যদি স্টাডি করে দেখি, তাহলে রিজার্ভে আমরা কি পাচ্ছি? প্রথমে ছিল 145 কোটি, তারপরে সেটা ডাউন হয়ে গিয়ে 82 কোটি, তারপরে সেটা আবার ডাউন পারফরমেন্স করে 9 কোটি, তারপরে সেটা আবার কামব্যাক করে 91 কোটি গ্রোথ দেখালো। তারপরে কিন্তু আবার ম্যাসিভ জাম্প করে 1502, তারপরে হলো 1587, তারপরে হলো 1816, তারপরে 3040 পরপর গ্রো করতে শুরু করলো, তারপরে 3235, তারপরে 3647, 3647-এর পরে সেটা কিন্তু আবার গ্রো করে 4453, তারপরে সেটা আবার গ্রো করে 6287। তাহলে ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ রয়েছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো আমরা ন্যাচারাল ব্যাপার জানি যে নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কী পাচ্ছি? লাস্টের দিকেও দেখতে পাচ্ছি যে একটা কনসিস্টেন্সিও রয়েছে, একটা গ্রোথ রয়েছে, যেটা প্রফিট অ্যান্ড লসের মধ্যেও কিন্তু আমরা পেয়েছি লাস্টের দিকে কনসিস্টেন্সি এবং গ্রোথ। তার কারণ রিজার্ভ অ্যান্ড নেট প্রফিট কিন্তু পুরোপুরিভাবে অনেকটা রিলেটেড। তার কারণটা কি? নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু ট্রান্সফার হয়। তো আমরা নেট প্রফিট থেকেও পেয়ে গেছিলাম একটা ওভারভিউ পেয়েছিলাম যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি, গ্রোথ পেয়েছি, তো একটা পজিটিভ সাইন। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 6287 কোটির রেঞ্জে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার বরোয়িং কী টাইপের রয়েছে সেটাকে দেখব। তাহলে কোম্পানিটার যদি আমরা বরোয়িং দেখি, তাহলে বরোয়িং কিন্তু লং টার্ম বোরিংয়ে আমরা যদি যাই, তার মানে লং টার্ম বোরিং যদি আমরা শুরু হয়, তাহলে এই জায়গাটা থেকে আমরা শুরু হচ্ছে। তাহলে কী পাচ্ছি? লং টার্ম বোরিং প্রথমে ছিল 1600 কোটির রেঞ্জে, তারপরে সেটা কমে 1500 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার কমে 1200 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার বেড়ে 1600 কোটির রেঞ্জে, তারপরে 1900 কোটির রেঞ্জে বাড়ছে পরপর, তারপরে 2300 কোটির রেঞ্জে, তারপরে আবার কমে 1900 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার কমে 1800 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার কমে 1700 কোটির রেঞ্জে, তারপরে সেটা আবার বেড়ে 3100 কোটির রেঞ্জে। তো লং টার্ম বোরিং এখন রয়েছে 3100 কোটির রেঞ্জে। আমরা বলতে পারি লং টার্ম বোরিং কি থাকা ভালো? তো এক কথায় আমরা বলবো লং টার্ম বোরিং থাকাটা অতটা ভালো নয়। তার কারণটা কি? কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকছে ইন্টারেস্ট পে করার ব্যাপারে, একটুখানি মাথায় রাখবেন। তো সেই কারণে আমরা বলতে পারি লং টার্ম বোরিং থাকাটা ভালো নয়। বাট কোম্পানি যদি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুখানি বলতে পারি। তো কোম্পানি যেহেতু প্রফিট মার্জিন কিন্তু বাড়ছে, তার মানে হচ্ছে এইটুখানি আমরা বুঝতে পারছি যে কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে। তো এখন লং টার্ম বোরিং রয়েছে 3190 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতে পারি। এবারে আমরা যদি দেখি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং, তাহলে শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কী রয়েছে? শর্ট টার্ম বোরিং হচ্ছে প্রথমে ছিল 500 কোটির রেঞ্জে, তারপরে 250 কোটির রেঞ্জে, তারপরে 400 কোটির রেঞ্জে, তারপরে 350 কোটির রেঞ্জে, তারপরেও সেম 350 কোটির রেঞ্জে, তারপরে 450 কোটির রেঞ্জে, 700 কোটির রেঞ্জে, তারপরে 1500 কোটির রেঞ্জে, তারপরে 1900 কোটির রেঞ্জে, এখন রয়েছে 2000 কোটির রেঞ্জে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো এখন শর্ট টার্ম বোরিং 2000 কোটির রেঞ্জে আমরা একটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা দেখে নেব কোম্পানিটার হচ্ছে ক্যাশ কতটা রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। প্রথমে ছিল 38 কোটি, তারপরে হলো 51 কোটি, 34 কোটি, 58 কোটি, 66 কোটি, 94 কোটি, 93 কোটি, 171, 190, 337,
337-এর পরে হচ্ছে 285, তারপরে হচ্ছে 460। তাহলে ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটার একটা লোন রয়েছে লং টার্ম পরি, তো সেই কারণে আমরা 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে দেখবো যে কার কী অবস্থান রয়েছে। প্রোমোটার মিন্স কি? কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 63.09%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তাহলে কতটা স্টেক হোল্ড করে রয়েছে? 26.58%। আর DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 3.58%। আর পাবলিক রয়েছে 6.74%। তাহলে এইটুকুনি বলবো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারি। প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার 63%-এর মতন, FIS আছে 27%-এর কাছাকাছি, আর হচ্ছে DIS আছে অ্যাপ্রক্স 4%-এর কাছাকাছি বা 3.5% আমরা বলতে পারি, আর পাবলিক রয়েছে 7%-এর কাছাকাছি। তাহলে সেই হিসাবে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে পেপসিকোর হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করছে। তাহলে পেপসিকো হচ্ছে বিশেষত হচ্ছে সফট ড্রিঙ্কের ওপরে কিন্তু ব্যবসা করছে। তাহলে হচ্ছে পেপসিকোর কিছু পপুলার ব্র্যান্ড হচ্ছে পেপসির নাম শুনেছেন, 7 আপ আছে, মিরিন্ডা অরেঞ্জ আছে, মাউন্টেন ডিউ আছে। তো এইগুলো হচ্ছে খুবই পপুলার ব্র্যান্ড, বিশেষত হচ্ছে পেপসিকোর। তো পেপসিকোর বিশেষত ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করছে বরুণ ব্রেভারেজ, এইটুকুনি মাথায় রাখবেন। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলাই হয়ে গেছে, 1,80,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 28.8%, ROE রিটার্ন অন ইকুইটি 35.2%। তো ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এখন যেহেতু একটা গরম সিজন রয়েছে, অর্থাৎ সামার সিজন রয়েছে, তো সেই কারণে কিন্তু এই স্টকটাকে র্যাডারে রাখতে পারেন আপনারা। বিশেষত এই গরমের সময় অর্থাৎ সামার সিজনে কিন্তু সফট ড্রিঙ্কের কিন্তু ডিমান্ড বাড়ে। সফট ড্রিঙ্কের ডিমান্ড বাড়া মানে সেলস বাড়ে, তো সেলস বাড়া মানে হচ্ছে কোম্পানির প্রফিটেবিলিটিও কিন্তু বাড়ে। তো তার ফলে কিন্তু স্টক প্রাইস কিন্তু ওপরের দিকে মুভ করে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ আমরা বলতে পারি এই সিজনে বিশেষত হচ্ছে বরুণ বেভারেজটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। যেহেতু গরমকাল, তো গরমকালে যেহেতু বিশেষত সফট ড্রিঙ্কের ডিমান্ড বাড়বে, তো ডিমান্ড বাড়া মানে হচ্ছে সেল বাড়বে, সেল বাড়ার সাথে সাথে আবারও রিপিট করে দিচ্ছি প্রফিটেবিলিটি বাড়বে, তার ফলে কিন্তু শেয়ার প্রাইসটা বাড়বে। তো সেই কারণে এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তো ওভারঅল ভিউ আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।